ইরানের জব্দ সম্পদ ছাড়ে রাজি ওয়াশিংটন। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। ৪৮ বছর পর উচ্চ পর্যায়ের বৈঠক। ইতালিতে অবৈধ অভিবাসনে জড়িত ২ বাংলাদেশি সহ আটক ১১। ভুয়া নথিপত্র দাখিলের অভিযোগ। কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। ওমানে ঝুঁকি নিয়ে ২ ভারতীয়র প্রাণ রক্ষা করে প্রশংসায় ভাসছেন এক প্রবাসী বাংলাদেশি। সাহসিকতার সম্মাননা দিল দূতাবাস। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য দিয়েছে আল জাজিরা। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম পর্বে এমন সিদ্ধান্ত হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি তেহরান ওয়াশিংটনের মধ্যে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হলেও স্থায়ী সমঝোতা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম তেহরান ওয়াশিংটনের মধ্যে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তাই তো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদকে। শহরটির সেরেনা হোটেলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্বে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সম্পদ অবমুক্ত লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার উপর জোর দিচ্ছে ইরান। তাদের দাবি, লেবাননে হামলা অব্যাহত রেখে শান্তি আলোচনা অর্থহীন। বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন নিজেদের শর্তে নমনীয় না হলে স্থায়ী শান্তি চুক্তি অধরায় থেকে যাবে। তবে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন তারা। ইসলামাবাদে আলোচনার ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় ছিলেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ ইরানি প্রতিনিধি দল। এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনার মধ্যেও লেবাননে থামেনি সংঘাত। বৈরুতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24। দীর্ঘদিনের অনুসন্ধানের পর ইতালিতে অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে ২ বাংলাদেশি সহ ১১ জনকে আটক করেছে দেশটির ফিন্যান্স পুলিশ। চক্রের সদস্যরা পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরির আবেদন করত। সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসন বন্ধে ইতালি সরকার প্রতি বছর নির্দিষ্ট কোটায় বিভিন্ন দেশ থেকে বৈধভাবে দক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দেয়। এই সুযোগে বিভিন্ন দেশের দূতাবাসে কিছু শ্রমিক নিজেদের দক্ষ প্রমাণ করতে ভুয়া নথিপত্র দাখিল করে। এমন কিছু চক্র ইতালিতে নামেমাত্র প্রতিষ্ঠান বানিয়ে এসব শ্রমিকদের নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। দীর্ঘ অনুসন্ধানের পর দেশটির দক্ষিণাঞ্চলের বাড়ি ও মাতেরা এলাকা থেকে ২ বাংলাদেশি সহ ১১ জনকে আটক করে দেশটির পুলিশ। দীর্ঘ তদন্তের পর আমরা ৩৬ জনের চক্রকে শনাক্ত করতে পেরেছি, যারা ভুয়া নথি ব্যবহার করে ইতালিতে শ্রমিক প্রবেশ করাতো। এখন থেকে আমাদের অভিযান চলমান থাকবে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একটি সুসংগঠিত নেটওয়ার্ক ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশের সরকারি কোটা পদ্ধতির ব্যবহার করে ভুয়া চাকরির আবেদন করাতো। এই আবেদনগুলো জমা দেওয়া হতো দেশটির বেশ কয়েকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন অফিসে। গ্রেফতারকৃতদের মধ্যে দেশটির একাধিক সরকারি দফতরের কর্মকর্তা ও কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের মালিক জড়িত বলে জানিয়েছে তারা। তবে আদালতের নিয়মানুসারে কারো নাম ও পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানের মাস্কাটে প্রবাসী এক বাংলাদেশিকে অসাধারণ সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস। বরকা অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতিতে নিজের জীবন ঝুঁকি রেখে ২ ভারতীয় প্রবাসীর প্রাণ রক্ষা করেন মোহাম্মদ সাগর। গেল বৃহস্পতিবার মাস্কাটের দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা সনদ তুলে দেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম।
উপস্থিত সবাই সাহসিকতার জন্য সাগরকে আন্তরিকভাবে অভিনন্দন জানান। জনাব মোহাম্মদ সাগর, তিনি গত বন্যার সময় একটি অত্যন্ত বীরত্বপূর্ণ এবং সাহসিকতা এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনার এই মানবিক দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ আজকে দূতাবাস হতে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বন্যার পানি থেকে রক্ষা করছি, গাড়ি সহ ওনারা ভাইসা যেতে গিয়েছিল, তো ওই সময় আমি তাদেরকে রক্ষা করছি। তো এই জন্য আজকে ওমান দূতাবাস মানে বাংলাদেশ এম্বাসি আমাকে আমার কার্যক্রমের জন্য একটি সার্টিফিকেট প্রদান করেছে। সৌদি আরবে বাংলাদেশিদের বাণিজ্যিক সাফল্যে যোগ হলো নতুন এক মাইল ফলক। মরুভূমির দেশটিতে প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন 5 তারকা অভিজাত রেস্টুরেন্ট চালু হয়েছে, যা মরুর বুকে বাংলাদেশি পতাকাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। এ নিয়ে রিয়াদ থেকে রুস্তম খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রিয়াদের আল কাসিম রোডের আবদুল্লাহ সিটির পাশেই গড়ে উঠেছে কারি হাউস নামের এই 5 তারকা রেস্টুরেন্ট। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর আধুনিক স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি রেস্টুরেন্টটি। এক জমকালো অনুষ্ঠানে যাত্রা শুরু হয় রেস্টুরেন্টটির। এর উদ্বোধন করেন কর্ণধার হায়দার সর্দার। এতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, এমন প্রতিষ্ঠান কেবল ব্যবসায়িক সাফল্যই নয়, বরং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা গর্বের ব্যাপার। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর একটা সৌদি এরিয়ায় উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাই যারা আছেন সবাই আসবেন এবং ওনার রেস্টুরেন্টে একবার হলো দেখে যাবেন। এর কর্ণধার বাংলাদেশের পিরোজপুর জেলার হায়দার সর্দার রেস্টুরেন্টটি ঘিরে তার আশার কথা বলেন। আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি যে আমাদের জন্য দোয়া করবেন, যে আমরা যে উদ্দেশ্য নিয়ে রেস্টুরেন্টটা ওপেন করছি যেন আমরা সাকসেসফুল হই। রিয়াদের এই 5 তারকা রেস্টুরেন্টটি বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি করবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা কারিকুলামের 2026 এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। স্কুলের ভাইস প্রিন্সিপাল দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী মেহজাবিন মুস্তাফিজ। বক্তারা সকল শিক্ষার্থীর ভালো ফলাফল কামনা করেন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এতে উপস্থিত ছিলেন প্রভাষক আসিফ সাদিক, জহিরুল ইসলাম, শামীম আক্তার সহ আরও অনেকে। জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মরিশাসে 9ম ভারত মহাসাগর সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ভারত মহাসাগর অঞ্চলের শাসন কাঠামো পুনর্বিবেচনার তাগিদও দেন তিনি। বলেন, বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে। সার্ক পুনর্জীবিত করা ঢাকার অগ্রাধিকার বলেও জানান তিনি। We have a big challenge now, and which is happening in the context of a much bigger challenge. So this is a time which should logically propel us towards collective actions, because individual countries would not be able to meet the challenges. পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন আয়োজকরা। কানাডার ক্যালগেরির ডেরা ব্যাংকুয়েট হলে আগামী 18 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব এবং বাংলা সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহসভাপতি আনোয়ারুল করিম হিরু সহ অনেকে। আয়োজকরা জানান, বৈশাখী মেলায় মূল আকর্ষণ থাকবে মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা, ফিডব্যাক ব্যান্ড এর কিংবদন্তি শিল্পী মাকসুদের লাইভ কনসার্টও থাকবে।
সংসদে বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে সরকারের ভাবনা বিরোধীদের কাছে স্পষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন এই কারণে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। বিচার বিভাগ, দুর্নীতি দমন, মানবাধিকার এবং গুম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ সংসদে পাশ না হওয়া দুঃখজনক বলেও মনে করেন তারা। শাহ আলী জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২৪-এর ৮ আগস্ট ক্ষমতায় এসে রাষ্ট্র কাঠামোতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ১.৫ বছরের শাসন আমলে সাংবিধানিক সংস্কার, আইনি সংস্কার এবং একঝাঁক অধ্যাদেশ জারির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করে তারা। আইনি সংস্কার বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার প্রতি ৪ দিনে একটি করে অধ্যাদেশ জারি করে। ইউনূস সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ১১৩টিকে আইনে পরিণত করেছে নির্বাচিত সংসদ। তবে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। এগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো মানুষের কোনো কল্যাণ বই আসবে না। বঙ্গবন্ধুর পরিবারের নামের সাথে যুক্ত আছে প্রায় ১ ডজন অধ্যাদেশ, কিন্তু এগুলোতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে না, মানুষের অধিকার নিশ্চিত হবে না। সংসদ গঠন হওয়ার ৩০ দিনের মধ্যে আইনে পরিণত না হয় অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট, মানবাধিকার এবং গুম প্রতিরোধ অধ্যাদেশের মতো ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন এসব অধ্যাদেশ পরবর্তীতে সংশোধনী সহ বিল আকারে সংসদে উপস্থাপনের সুযোগ রয়েছে। তবে তা নিয়ে সরকারি দলের আগ্রহ কতটুকু আছে সেটি দেখার বিষয়। আমাদের অতীতের অভিজ্ঞতা হলে কেউ কথা রাখেনি। অতীতে বহু রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা যে করবে এবং কখন করবে এবং কি করবে এই সম্পর্কে আমরা কেউ নিশ্চিত হতে পারছি না। এখানে একটা বিরাট আস্থার সংকট সৃষ্টি হয়েছে। সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি বিরোধী দলকে আস্থায় এনে এই বিলগুলো পাশ করার মাধ্যমে সরকারের যে প্রশাসনিক কার্যক্রম কোনোভাবে ব্যাহত হয় কিনা এবং সেটি সুশাসন নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিনা খেয়াল রাখতে হবে। সরকার বলছে যে অধ্যাদেশগুলো উপস্থাপন হয়নি তা আরও শক্তিশালী করে ভবিষ্যতে বিল আকারে আনা হবে। তবে বিশ্লেষকরা বলছেন ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ দৃশ্যমান না হলে তা হবে হতাশাজনক। যে অধ্যাদেশগুলো বাতিল করা সেটি নিশ্চয়ই আমরা জেনেছি যেটা পরবর্তী সংসদে উপস্থাপিত হবে, সেটি যেন উপস্থাপিত হয়। স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করে আরেকটা সরকারকে বসানোর জন্যেই যারা যেই কারণে তারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেটার প্রতি শ্রদ্ধাবোধ না দেখিয়ে যে সকল পরিবর্তন করা দরকার সেগুলো না যদি করে, এটা দুঃখজনক। রাষ্ট্র সংস্কার উদ্যোগের আরেক স্বরূপ জুলাই সনদ সই করলেও তার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির কেউ। এ কারণে সংস্কার উদ্যোগে সরকারের আগ্রহ কতখানি তা নিয়ে প্রশ্ন তুলে আসছে বিরোধী দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকারি দল আগের পদ্ধতিতেই দেশ চালাতে চায়, তাই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করেছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন সরকার জাতীয় ঐক্য ভঙ্গ করেছে, আন্দোলনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। শনিবার রাজধানীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। ইতিহাসের অন্যতম জমকালো আয়োজনের মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলন করে ৭৫ সদস্যের নতুন কমিটি পেয়েছে জামায়াতে ইসলামীর অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ অতিথি ছিলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন সরকার জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। জামায়াত আমির বলেন জনগণের অধিকার নিশ্চিতে সরকারকে একচুলও ছাড় নয়। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ
চুল পরিমাণ ছাড় দেব না। রাজধানীতে আরেকটি আয়োজনে বিরোধী দলীয় নেতা বলেন, দেশ পরিচালনায় সরকারের স্লোগানের সঙ্গে বাস্তবের মিল নেই। সংসদে কত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলো পাস করা ট্রান্সপারেন্সির জন্য, বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন, যেটা কিন্তু এটাই ঠিকিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় নেতা। এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সবার আগে বাংলাদেশ নীতিতেই ভারতের সঙ্গে গলতে শুরু করেছে সম্পর্কের জমাট বরফ, বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে দুদেশের সম্পর্কে ইতিবাচক মোড় লক্ষ্য করা যাচ্ছে। কাটতে শুরু করেছে পাল্টাপাল্টি সমালোচনার ঝড়। এক সাক্ষাৎকারে ডক্টর খলিলুর রহমান বলেছেন, দুদেশের মধ্যে ধীরে ধীরে আস্থা ফেরাতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। 5 আগস্টের পট পরিবর্তনের পর হুট করেই জমে কঠিন রূপ নেয় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। অবশেষে এসেছে নির্বাচিত সরকার, যার প্রধান লক্ষ্য সবার আগে বাংলাদেশ। আর এই নীতির সামনে রেখেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দিল্লি যান ডক্টর খলিলুর রহমান। দিল্লিতে হয়েছে বেশ কয়েকটি বৈঠক, যার মধ্যে ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা। এসব আলাপে ভিসা, জ্বালানি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ইস্যু গুরুত্ব পেয়েছে। একসঙ্গে কাজ করতে দুপক্ষই জানিয়েছে দৃঢ় প্রত্যয়। বিশ্লেষকরা বলছেন, এমন মনোভাব ইতিবাচক। বাংলাদেশ দিল্লির সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু সেটা যেন মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে করা হয়। বাংলাদেশে আশা থাকবে যে সম্পর্কটা যেন জনগণের সাথে সম্পর্ক করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই উড়োজাহাজে চেপে মরিশাসে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সব মিলিয়ে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তাই পাচ্ছেন বিশ্লেষকরা। দিল্লি আগে থেকেও বলেছে যে তারা পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চাচ্ছে, এবং আমরা যেটা দেখলাম তারা এই সফরটা একটা ধাপে আমরা গেলাম। এখন অপেক্ষা করতে হবে যে কি ধরনের সম্পর্ক তৈরি করছে বিএনপি সরকার এবং দিল্লিতে যারা আছেন। শনিবার ভারতের দুটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ঢাকা দিল্লির মধ্যে আস্থা ফেরাতে ধৈর্যের আশ্রয় নিতে চান তিনি। As I said, there is no other alternative but to seek a solution that is durable and will win public trust. And this will also be very important to lay the basis for relations. সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার সকালে শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সিসি ক্যামেরা কোনো অজুহাতে বন্ধ রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে কিনে নিতে হবে, প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দেবে। এবার আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা নিতে হবে। আমাদের এখানে যেন কোনো রকম আনফেয়ারনেস না হয়, পরীক্ষা ফলগুলো যেন আনডিস্টার্ব থাকে, এই জন্য আপনাদের সচেষ্ট থাকতে হবে। আবার বলেন না যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কেটে দেশকে স্বনির্ভর করার স্বপ্ন বিএনপি সরকার বাস্তবায়ন করে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বিএনপি সরকার শুধু খাল খনন নয়, পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে। এরপর তিনি মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের কাজলা নদীর সংযোগস্থলে জিয়া খাল খননেরও উদ্বোধন করেন। প্রেসিডেন্ট জিয়া যেভাবে গণবান্ধব দেশপ্রেমিক সরকার হিসাবে দেশ পরিচালনা করেছিলেন, তারেক রহমান সেই কাজটি করার জন্যই পিতার মতো পিতাকে অনুসরণ করে গ্রামের মানুষদের কাছে ফিরে যান। রাজধানীর বেইলি রোডে সপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতি মঞ্চে আয়োজিত শিশুতোষ নাটকটি উপভোগ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে আসেন
এ সময় মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়। পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটো সেশনে অংশ নেন। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।